অনেক গল্প থাকে যা ঘটনাবহুল না হলেও আমাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে এমনই জাদু ছিল। তার কলমের ছোঁয়ায় খুব সাধারণ ঘটনাও অসাধারণ হয়ে উঠত। গল্প শেষ হলেও যেন গল্পের রেশ বহুক্ষণ রয়ে যায়। আজ শোনাব তার লেখা এমনই একটি ছোট গল্প, চিঠি। আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে, এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য, তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি। আজই বিশেষ করে বলছি এই জন্য যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল। দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায়। সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে। আমিও সেখানে যাব। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলে মিশে একত্র যাব। মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ। এক বন্ধুর চিঠি কাল পেয়েছি। তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রীক। আমি যেন কলকাতায় গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই। গ্রামেই থাকি, সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ, ছায়া ভরা লতাবিতান। সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব। পথে পড়বে কাশী, এলাহাবাদ, কানপুর। ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি। ইতিহাসের দিগন্তে কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পুণ্যভূমিতে। ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাটার ফুলের শীষ উঁচু হয়ে আছে। ভুর ভুর করছে সুবাস শরতের বাতাসে। এবার বর্ষা বেশি, রোজ লেগেই আছে বৃষ্টি। রাস্তাঘাটের কাদা শুকোতে চায় না। ভাবছি এখানে প্রত্যাচ্ছন্ন শরতের অপূর্ব শ্যামশোভা ছেড়ে দিল্লির ঊষর রুক্ষ প্রান্তরে যাব বটে, কিন্তু কি পাবো সেখানে? জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে। মনে মনে যে এসব নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে। হরিপদ বাড়ুজ্যে এসে বললে, ভায়া, দিল্লি যাচ্ছ নাকি শুনছি? যাব ভাবছি। কবে যাবে? কাল সকালে। তারা খরচপত্র দেবে তো? না, তারা কেন দেবে? বলো কি, সব খরচ তোমাদের করতে হবে? নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে, ভাড়াটা লাগতো না। রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা। হরিপদ বাড়ুজ্যে অতি মাত্রায় বিস্মিত হয়ে বললে, কেন? ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে। আছে তো বটেই, কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে। তোমাদের নেবে কেন? তুমি যদি নাও, ভাড়া দিতেই হবে, বিনা ভাড়ায় যাওয়া চলে না। তবে আর রিজার্ভ মানে কি হলো? হরিপদ বাড়ুজ্যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলো। রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের, সন্দেহ নেই।
ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার। এমন সময় গফুর পিয়ন এসে বললে, বাড়ুজ্জে মশাই, বাড়ি আছেন? গফুর পিয়ন বড় ভালো লোক। আমাদের এখানে গফুর অনেক দিন আছে, সকলের সঙ্গেই আত্মীয়তা ওর। বাড়িতে ডেকে ওকে জল খাওয়ায়। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া। বললাম, গফুর কি পাকিস্তানে চলে যাবে? হ্যাঁ বাবু, আমাকে যশোরে বদলি করেছে। সত্যি গফুর, তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে। গফুর বিনীত হাস্যে বললে, বাবু, আমারও মনটা কি ভালো থাকবে? আপনাদের এখানে যে রকম কাটিয়ে গেলাম, এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে? সকলেই দেখবে। যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে, বুঝলে না গফুর? গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে, বাবুর আজ মোটে একখানা। গফুর চিঠি দিয়ে চলেই যাচ্ছিল। আমি বললাম, যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও, সামান্য একটু মিষ্টি মুখ। গফুর হেসে চলে গেল। তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম। কাঁচা মেলি হাতে লেখায় চিঠিখানা লেখা, পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রীচরণ কমলেশু। কে চিঠি লিখেছে? খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের। এ আবার কি রকমের খাম? আজকালকার খামের মতো নয়। কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি? খুলেই ফেলা যাক। আশ্চর্য, এ কার চিঠি? চিঠিখানা এই, শ্রীচরণ কমলেশু। শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলিয়া গিয়াছেন? অনেক দিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই। আমরা কি অপরাধ করিয়াছি কি জানি। আপনি খড়িবেড়েতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন, ভরত দাদার মুখে শুনিলাম। কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন, ইহার কারণ কিছু বুঝিলাম না। আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন? সেই ফুলশয্যার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ! আমি আম খাইনি কেন জানেন? বিয়ের দরুন ভালো চেলি পরনে ছিল জানো গো মশাই, তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্যে আম খাইনি। অমনি মশাইয়ের রাগ হলো। কি রাগ সারা রাত্রি! জানো, এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায়। না, এসব লিখিব না, তুমি আবার রাগ করিবে। এতদিন এখানে আসিলে না কেন? আমার উপর রাগ করিও না। তুমি এমন নির্দয়, আমার উপর মায়া হইল না? যাই হোক, তোমার উপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি। মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন, একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন। ভাবিয়া দেখুন, কতদিন আপনাকে দেখি নাই। না দেখিয়া আমার মনটার মধ্যে কিরকম হইতেছে।
তুমি সেই গান গাহিয়াছিলে, বিভা দিদি গান গাহিয়াছিল, সেই সব কথা মনে পড়ে আর বুক যেন ফাটিয়া যায়। ওগো, তুমি আমাকে আর দুঃখ দিও না, একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে। ওগো, তুমি এবার আসিলে তুমি কত গান শোনাবো, বিভা দিদির কাছে ও কর কাকাদের বাড়ির সেজ বউয়ের কাছে কত গান শিখিয়াছি, শুনবে তো? এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে, সম্মুখে রাঙা মেঘ করে খেলা, তরুণী বে চলো নাহি বেলা। সুখ যদি না পাও, যাও সুখেরই সন্ধানে, কিছু নাহি চাবো গো আমি তোমারও বিহনে। তোমাতে করিব বাস দীর্ঘ দিবস মাস, এই সব গান শিখিয়াছি। তুমি এলে চিলেকোঠায় দুপুরে দুজনে বসিয়া গাহিয়া শোনাব। রানী দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাহিতে লজ্জা করে। যা হোক, এবার ঠিক গান গাহিয়া শোনাব, আমায় আর কষ্ট দিও না। ওগো, অত নিদয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না, আমার প্রণাম নিও। ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা। ভালো বুঝতে পারলাম না, বানান ভুল, ভাষা ভুল, ছেদ চিহ্নহীন এ চিঠিখানা কার? নিরুপমা? কে নিরুপমা? পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল। কতদিন আগেকার বিস্মৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিকুলের রসিকতা, নববসন্তের পত্রশোভা, দায়িত্বহীন জীবনের নিশ্চিত আরাম, মোহমুদির দিগন্ত। অপরূপ মাধুরী এক তাল পরে আবার ফিরিয়ে আনলো চিঠিখানা। তবুও বুঝতে পারলাম না কার এই চিঠি। গত 24 সালের চিঠি এলো এই 54 সালের ভাদ্র মাসে। আচ্ছা, এও কি সম্ভব? আমার এতকাল আগেকার পরলোকগতা স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ 30 বছর পরে। এতকাল এই চিঠি কোথায় ছিল? কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ 30টি বছর? আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত। আমার ফুলশয্যার পরে নবপরিণীতা বধূর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এত কাল লুকিয়ে রেখে কি রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে? এই চিঠি আসছিল গত 30 বছর ধরে। কত ঘটনা ঘটে গেল এই 30 বছরে, আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্যে দিয়ে, কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে এই চিঠিখানা আসছিল। 30 বছর পরে এই চিঠি পেয়ে লাভ কি আমার? চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে। দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধূ আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে। 14 বর্ষীয়া সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না, আজ হঠাৎ অতি আশ্চর্যরূপে স্পষ্ট হয়ে উঠল। আমার স্ত্রী ঘরে ঢুকে বললে, পিয়ন এলো দেখলাম, কার চিঠি এলো গো? অমন করে বসে আছো কেন? চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি, পিয়ন?
কই চিঠি কিছু আসেনি তো। ও সই দিতে নিয়ে এসেছিল। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর? 28-29 বছর খুব হবে। বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা? বছর খানেক কি 1.5 বছর হবে।